নমস্কার বন্ধুরা, কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে? সাবান কেসের মধ্যে গার্ডার পরাবেন কিসের জন্য? পায়ের মধ্যে পলিথিন পরবেন কেন? আপনারা কি কখনো ওয়াশ বেসিনের মধ্যে তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? ফ্রিজের মধ্যে লবণ দেবেন কিসের জন্য? পুরনো চুড়ি ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের এখানে নিয়েছি একটা খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর এই বোতলগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর আমরা কিন্তু আর কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে এমন একটা কাজে লাগাবো যেটা জানার পর কিন্তু আপনারা কোনো দিনই এই বোতলগুলো ফেলে দেবেন না। প্রথমে আমি এই বোতলের স্টিকারটাকে তুলে নেব। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় কারেন্ট চলে যায়, আর আমরা কিন্তু কেউ এমার্জেন্সি লাইট বা অন্যান্য কোনো কিছু জ্বালিয়ে থাকি। তবে অনেকে কিন্তু আমরা এই ধরনের ফোনের লাইটও জ্বালিয়ে থাকি। তবে এই লাইটগুলো জ্বালানোর ফলে সমস্যা হয় একটাই, এই লাইটের আলোটা এতটাই উগ্র থাকে আমাদের বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু চোখে লাগে। তো আমরা যদি খালি বোতল এইভাবে করে লাইটের ওপরে রেখে দিই, তারপরে দেখবেন এই আলোটা কিন্তু আর আমাদের চোখের মধ্যে লাগবেও না, এমনকি এই আলোতে আমরা সব কাজ ঠিকঠাকভাবে করতেও পারবো। বিশেষ করে বাচ্চারাও কিন্তু পড়াশোনাও করতে পারবে। পায়ের মধ্যে আপনারা এর আগে কখনো প্লাস্টিক পরে দেখেছেন কি হতে পারে? আমরা এই ধরনের জিন্স, লেগিংস বা অন্যান্য যে ফিটিংস প্যান্টগুলো হয়ে থাকে কম বেশি কিন্তু অনেকেই পরে থাকি। তবে যখনই এই ধরনের প্যান্টগুলো পরি, ভেতর দিকে অনায়াসে ঢুকে গেলেও প্যান্টের যে নিচের দিকটা থাকে সেটা দেখবেন গোড়ালির জন্য অনেক সময় ঢুকতে চায় না। আমরা যদি টেনে হিচড়ে পড়তে যাই, অনেক সময় নিচের অংশটা অনেকটাই ঢিলে হয়ে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় টাইট হওয়ার কারণে প্যান্টটা কিন্তু কোনোভাবেই ঢুকতে চায় না, অনেকটাই কষ্ট হয়। আপনারা যখনই এই ধরনের জিন্স, লেগিংস বা ফিটিংস কোনো প্যান্ট পরবেন, তার আগে কি করবেন, পায়ের মধ্যে এইভাবে করে একটা প্লাস্টিক পরে নেবেন, পিছনের সাইড থেকে গিট দিয়ে দেবেন। তারপর যদি আপনারা প্যান্টটা পরেন দেখবেন টেনে হিচড়ে কিন্তু আপনাদের প্যান্টটা পরতে হবে না, খুব সহজেই প্যান্টটা পরে নিতে পারবেন। এমনকি প্যান্টের নিচের অংশটা ঢিলেও হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক। আপনারা কি কখনো সাবান কেসের মধ্যে রাবার বেঁধে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই কিন্তু সাবানের ব্যবহার করে থাকি, তবে সাবানটা ব্যবহার করার পর অনেকে দেখবেন সাবান কেসের মধ্যে ডাইরেক্ট রেখে দিই। এইভাবে রাখলে কি হয়, সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে কেসের মধ্যে থেকে যায়, যার কারণে সাবানটা সহজে গলে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তবে যখনই আপনারা সাবান কেসের মধ্যে সাবান রাখবেন, কি করবেন, নিয়ে নেবেন 3 থেকে 4টে রাবার ব্যান্ডগুলো সাবান কেসের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবেন। এবার যখনই সাবানটা ব্যবহার করবেন, ব্যবহার করার পর এই রাবারের ওপরে সাবানটা রাখবেন, তাহলে কি হবে, সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা নিচে ঝরে পড়ে যাবে, সাবানটা সহজে গলবে না, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো কিছুটা জল দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সাবানে কিন্তু একটুও জল নেই, সম্পূর্ণটা নিচে ঝরে পড়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পুরনো চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এমন চুড়ি রয়েছে যেগুলোর হয়তো কালার নষ্ট হয়ে যায়, তখন কেউই কিন্তু এই চুড়িগুলো আর ব্যবহার করি না, হয় বাড়িতে পড়ে থাকে, না হলে ফেলে দিই। তবে পুরনো চুড়ি আপনারা ভুল করেও ফেলবেন না। নিয়েছি বেশ কিছুটা রাবারগুলো এইভাবে করে চুড়ির মধ্যে আমি পরিয়ে দেব। এভাবে যদি পুরনো চুড়ির মধ্যে রাবারগুলো পরিয়ে দেওয়া হয়, তাহলে ওপর থেকে দেখে কিন্তু বোঝাই যাবে না যে এটা পুরনো চুড়ি। তাছাড়াও অনেক সময় আমরা ড্রেসের ম্যাচিং করে বিভিন্ন ধরনের চুড়ি, ব্রেসলেটের ব্যবহার করে থাকি। তো পুরনো চুড়ি যদি আমরা এইভাবে ব্যবহার করি, তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে, আর পুরনো চুড়ি ব্যবহার করাও হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো চপ্পলের মধ্যে পিলারের ব্যবহার করে দেখেছেন? আমরা অনেকেই কিন্তু এই ধরনের চপ্পলের ব্যবহার করে থাকি, বাচ্চা থেকে বড়। তবে সমস্যাটা কি হয়, এই চপ্পলগুলো যখন আমরা বেশ কিছুদিন ব্যবহার করি, ব্যবহার করার পর দেখবেন এই তলার সাইডে যে ডিজাইনগুলো থাকে অনেকটাই মসৃণ হয়ে যায়, যার কারণে যখনই আমরা এই চপ্পল পরে হাঁটাচলা করি, অনেক সময় পা স্লিপ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, প্রথমে চপ্পলগুলোকে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন। এবার নিয়ে নেবেন একটা পিলারের সাহায্যে আপনারা যদি চপ্পলের মধ্যে এইভাবে করে কিছুক্ষণ দাগের মতো কেটে নেন, তাহলে দেখবেন যে মসৃণ হয়ে যায়, সেটা কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে, যার কারণে যখনই আপনারা এই চপ্পলগুলো পরে হাঁটাচলা করবেন, পা স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। কখনো বেসিনের মধ্যে একটু তেল দিয়ে রেখেছেন কি হতে পারে? এখানে নিয়েছি লেবুর খোসা, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ।
লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে। কি কাজে ব্যবহার করবেন? ওয়াশ বেসিনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে ওয়াশ বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিলেও যে কলটা থাকে অনেক সময় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা চলে যায়। লেবুর খোসার মধ্যে কিছুটা লবণ দিয়ে এভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন যে জলের আয়রনের দাগ ছোপ থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও নতুনের যে একটা গ্লেজ চলে যায় সেটাও ফিরে আসবে। জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবে আর যাতে আয়রনের দাগ ছোপ না পড়ে কলের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে কলের মধ্যে যে জলটা থাকবে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল, তেলটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মাখিয়ে তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে যতই জলের ছিটে লাগুক না কেন জলটা থাকবে না, ঝরে পড়ে যাবে। হাত জল দিয়ে দেখিয়ে দিলাম, আশা করছি টিপসটা কাজে আসবে। কখনো গ্যাস ওভেনের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা যখন গ্যাস ওভেন জ্বালাতে যাই অনেক সময় দেখা যায় বার্নার দিয়ে ঠিকভাবে আগুনটা বেরোয় না। এইভাবেই রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময়। কি হয়, আমরা যখন বার্নারটা অনেক দিন ব্যবহার করি সাইডটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তাছাড়াও যদি বার্নারের মধ্যে আয়রন জমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। অনেকেই আমরা বাজারে নিয়ে যাই, ঠিক করিয়ে নিয়ে আসি বা বার্নারটাকে চেঞ্জ করে দিই, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। কি করবেন, নিয়ে নেবেন সাবান, প্রথমে বার্নার যেখানে লাগান সেখানে কিছুটা ঘষে দেবেন, তারপর বার্নারের সাইডেও কিছুটা সাবান এভাবে ঘষে দেবেন। এবার আমি এই বার্নারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগে কিভাবে জ্বলছিল দেখতেই পেয়েছিলেন, সাইডের কিছুটা অংশ বাকি ছিল, আগুন বেরোচ্ছিল না। এখন কিন্তু সাবানটা দেওয়ার কারণে সম্পূর্ণ বার্নারটা ঠিকভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা কখনো গ্যাস ওভেনের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা যখন গ্যাস ওভেন জ্বালাতে যাই অনেক সময় দেখা যায় বার্নার দিয়ে ঠিকভাবে আগুনটা বেরোয় না। এইভাবেই রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময়। কি হয়, আমরা যখন বার্নারটা অনেক দিন ব্যবহার করি সাইডটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তাছাড়াও যদি বার্নারের মধ্যে আয়রন জমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। অনেকেই আমরা বাজারে নিয়ে যাই, ঠিক করিয়ে নিয়ে আসি বা বার্নারটাকে চেঞ্জ করে দিই, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। কি করবেন, নিয়ে নেবেন সাবান, প্রথমে বার্নার যেখানে লাগান সেখানে কিছুটা ঘষে দেবেন, তারপর বার্নারের সাইডেও কিছুটা সাবান এভাবে ঘষে দেবেন। এবার আমি এই বার্নারটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগে কিভাবে জ্বলছিল দেখতেই পেয়েছিলেন, সাইডের কিছুটা অংশ বাকি ছিল, আগুন বেরোচ্ছিল না। এখন কিন্তু সাবানটা দেওয়ার কারণে সম্পূর্ণ বার্নারটা ঠিকভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা কাজ। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দেব। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জল, তারপর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? কড়াইটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইয়ের মধ্যে এইভাবে দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে উঠতে চায় না। তো কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়ে দেবো একটা স্ক্রাবারের সাহায্যে। আমি এইভাবে ঘষে নিচ্ছি। এবার কড়াইয়ের যে উল্টো সাইডটা রয়েছে সেখানেও কিন্তু কিছুটা মিশ্রণ দিয়ে স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। কি কখনো ফ্রিজের মধ্যে লবণ দিয়ে দেখেছেন কি হতে পারে? ফ্রিজের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন। তবে অনেকেরই দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়, আর অতিরিক্ত বরফ জমে গেলে কি হয়, আমরা যে জিনিসপত্র এই ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি সহজে বের করতে পারি না। তাছাড়াও যদি ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন, কিভাবে রাখলে অতিরিক্ত বরফ জমবে না। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ। লবণটাকে কি করব, কিছুটা পরিমাণের এইভাবে করে প্রথমে ছড়িয়ে দেব, তারপর হাত দিয়ে একটু ঘষে দেব। আপনারা যদি ডিপ ফ্রিজের মধ্যে কিছুটা লবণ এভাবে করে একটু ছড়িয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে, ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না। যে জিনিসপত্র আপনারা স্টোর করে রাখবেন সহজে বের করতে পারবেন, আর অতিরিক্ত বরফ যেহেতু জমবে না ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। তাছাড়াও আমাদের ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে অনেকেই আমরা কিন্তু এটা ঠিকভাবে সেট করে রাখি না। সিজন অনুযায়ী এই রেগুলেটরটা বাড়িয়ে কমিয়ে রাখা উচিত। সেক্ষেত্রেও দেখবেন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। কেন কি, সিজন অনুযায়ী যদি বাড়িয়ে কমিয়ে না রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।